ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে আবারও ইবিএস এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলাম এবং এগুলি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ইবিএস এর 17 নম্বর ক্লাস। এর আগে 16টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেই ক্লাসগুলি দেখে নিও এবং আজকের ক্লাসটি তোমরা সবাই দেখতে থাকো। প্রথম প্রশ্ন, আয়োডিনের অভাবে যে রোগগুলি হয় সেগুলি কি? সেগুলি হচ্ছে গয়টার ও চোখটারা। তাহলে আয়োডিনের অভাবে তাহলে কি হয়? আয়োডিনের অভাবে হয় গয়টার ও চোখটারা রোগ হয়ে থাকে। আয়রনের অভাবে অ্যানিমিয়া রোগ হয়। তাহলে আয়রনের অভাবে তাহলে কি কোন রোগ হয়? সেটি হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া আয়রনের অভাবে হয়। কলেরা রোগের অপর নাম। তাহলে কলেরা রোগের অপর নাম কি? বিসূচিকা। তাহলে কলেরা রোগের অপর নাম হচ্ছে বিসূচিকা। ম্যালেরিয়ার সঙ্গে মানুষের প্রথম পরিচয় হয় কোন দেশে? তাহলে ম্যালেরিয়ার সঙ্গে মানুষের প্রথম পরিচয় কোথায় হয়? আফ্রিকায়। আফ্রিকায় ম্যালেরিয়ার সঙ্গে মানুষের প্রথম পরিচয় হয়। তাহলে তোমরা দেখলে এখানে আয়োডিনের অভাবে যে রোগগুলি হয় সেগুলি কি? সেটা হচ্ছে গয়টার ও চোখটারা রোগ হয় এবং আয়রনের অভাবে যেটি হয় সেটি হচ্ছে অ্যানিমিয়া। কলেরা রোগের অপর নাম হচ্ছে বিসূচিকা। ম্যালেরিয়ার সঙ্গে মানুষের প্রথম পরিচয় হয় হচ্ছে আফ্রিকাতে। আফ্রিকায় ম্যালেরিয়া রোগের প্রথম দেখা গিয়েছিল। নেক্সট, মানুষের শরীরে ওজনের প্রায় কত ভাগ জল আছে? যে মানুষের শরীরে তাহলে কত ভাগ ওজনের কত ভাগ জল আছে? সেটা হচ্ছে 60%। গাছের গায়ে যে সবুজ ছোপ থাকে তার নাম কি? তার নাম হচ্ছে লাইকেন। তাহলে গাছের গায়ে যে সবুজ ছোপ থাকে তাহলে সেটি কি? সেটি হচ্ছে লাইকেন। বাতাস দূষিত বেশি হলে লাইকেনের রং কেমন হয়? সেটির রং হচ্ছে খয়েরি। তাহলে বাতাস দূষিত বেশি হলে লাইকেনের রং তাহলে কেমন হয়? সেটি হচ্ছে খয়েরি। বাতাস বেশি দূষিত হলে লাইকেনের রং তাহলে খয়েরি হয়ে থাকে। হু এর হেডকোয়ার্টার অবস্থিত কোথায়? সেটি কোথায়? সেটি হচ্ছে সুইজারল্যান্ড, জেনেভাতে। তাহলে হু এর হেডকোয়ার্টার অবস্থা কোথায় অবস্থিত? সেটি হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। মিনামাতা শহরটি কোথায় অবস্থিত? জাপানে। তাহলে মিনামাতা শহরটি কোথায় অবস্থিত? মিনামাতা শহরটি অবস্থিত হচ্ছে জাপানে। তাহলে তোমরা দেখলে যে মানুষের শরীরে ওজনের প্রায় জল তাহলে কত ভাগ আছে? সেটি হচ্ছে 60%। গাছের গায়ে যে সবুজ ছোপ থাকে তার হলো কি? সেটি হচ্ছে লাইকেন। বাতাস দূষিত হলে বাতাস দূষিত বেশি হলে লাইকেনের রং তাহলে কেমন হয়? খয়েরি। হুয়ের হেডকোয়ার্টার তাহলে কোথায় হচ্ছে? সেটি হচ্ছে সুইজারল্যান্ড এবং জেনেভাতে। মিনামাতা শহরটি জাপানে অবস্থিত। গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গোত্রী হিমবাহ থেকে পুষ্ট নদী কি? সেটি হচ্ছে গঙ্গা। গঙ্গোত্রী হিমবাহ থেকে পুষ্ট নদীটির নাম কি? সেটি হচ্ছে গঙ্গা। যমুনোত্রী হিমবাহ থেকে পুষ্ট নদী সেটি কি? সেটি হচ্ছে যমুনা। তাহলে গঙ্গোত্রী হিমবাহ থেকে পুষ্ট নদী সেটি হচ্ছে গঙ্গা এবং যমুনোত্রী হিমবাহ থেকে পুষ্ট নদী হচ্ছে যমুনা। জেমু হিমবাহ থেকে পুষ্ট নদী হচ্ছে ব্রহ্মপুত্র। তাহলে জেমু হিমবাহ থেকে পুষ্ট নদী কি? সেটি হচ্ছে ব্রহ্মপুত্র। উত্তর মেরুতে রয়েছে আলাস্কা উপকূল। তাহলে উত্তর মেরুতে কি রয়েছে? আলাস্কা কোন মেরুতে রয়েছে? আলাস্কা উত্তর মেরুতে রয়েছে। উত্তর মেরুতে তাহলে কি রয়েছে? আলাস্কা। ভারতে বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে কটি? ভারতে বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে 4টি। তাহলে ভারতে বায়োডাইভার্সিটি হটস্পট কটি রয়েছে? 4টি। সেগুলি কি কি? সেগুলি হচ্ছে হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিমঘাট এবং সান্ডাল্যান্ড। সেগুলি কি কি? সেগুলি হচ্ছে হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিমঘাট ও সান্ডাল্যান্ড। তাহলে এখানে কি বলেছে? যে গঙ্গোত্রী হিমবাহ থেকে পুষ্ট নদী সেটি কি? সেটি হচ্ছে গঙ্গা। যমুনোত্রী হিমবাহ থেকে পুষ্ট নদী সেটি হচ্ছে যমুনা। জেমু হিমবাহ থেকে পুষ্ট নদী সেটির নাম কি? সেটি হচ্ছে ব্রহ্মপুত্র। উত্তর মেরুতে কী রয়েছে? এটি হচ্ছে আলাস্কা।
আলাস্কা তাহলে কোথায় রয়েছে? আলাস্কা রয়েছে হচ্ছে উত্তর মেরুতে। এবং ভারতের বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে কটি? 4টি। সেগুলি কি কি? হিমালয়, ইন্দো বার্মা, পশ্চিমঘাট ও সান্ডাল্যান্ড। নেক্সট, বাসস্থানের ধ্বংসের ফলে হারিয়ে যাচ্ছে কি? সেটি হচ্ছে সাইবেরিয়ান বাঘ। তাহলে সাইবেরিয়ান বাঘ বাসস্থানের ধ্বংসের ফলে হারিয়ে যাচ্ছে। জলের মাধ্যমে ছড়ায় যে রোগটি সেটি কি? সেটি হচ্ছে আমাশয়। জলের মাধ্যমে ছড়ায় যে রোগটি সেটির নাম কি? সেটি হচ্ছে আমাশয়। বায়ুর মাধ্যমে ছড়ায় সেটির নাম কি? সেটি হচ্ছে সর্দি কাশি। বায়ুর মাধ্যমে সর্দি কাশি ছড়ায়। যক্ষা রোগের জীবাণুটি হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তাই যক্ষা রোগের জীবাণুটির নাম কি? সেটি হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তাহলে এখানে কি বলেছে? বাসস্থানের ধ্বংসের ফলে হারিয়ে যাচ্ছে সেটি সাইবেরিয়ান বাঘ। জলের মাধ্যমে ছড়ায় সেই রোগটির নাম হচ্ছে আমাশয়। বায়ুর মাধ্যমে ছড়ায় যেটি সেটি হচ্ছে সর্দি কাশি। এবং যক্ষা রোগের জীবাণুটি হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। নেক্সট, সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী নিডারিয়া পর্বভুক্ত হলো সেটি কি? সেটি হচ্ছে প্রবাল। তাহলে সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী নিডারিয়া পর্বভুক্ত সেটি কি? সেটি হচ্ছে প্রবাল। আর্সেনিক ও ফ্লোরাইডের প্রভাবে যে সমস্ত উপসর্গগুলো দেখা যায় সেগুলি কি কি? সেগুলি হচ্ছে চামড়া রং কালো হয়ে থাকে, দাঁতে ছোপ দাগ থাকে এবং পায়ে নানা জায়গায় ক্ষত দেখা যায়। তাহলে আর্সেনিক ও ফ্লোরাইডের প্রভাবে যে উপসর্গগুলো দেখা যায় সেগুলি কি? চামড়ার রং কালো হয়ে থাকে, দাঁতে ছোপ ছোপ দাগ দেখা যায় এবং পায়ে নানা জায়গায় ক্ষত দেখা যায়। ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন থেকে তৈরি হয়, সেটি কোন গাছের ছাল থেকে? ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি হয় সেটি কোন গাছের ছাল থেকে? সেটি হচ্ছে সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি হয়ে থাকে। ম্যালেরিয়ার যে মশাবাহিত রোগ তার প্রমাণ দিলেন ব্রিটিশ সামরিক বাহিনীর এক ডাক্তার। তার নাম কি? তার নাম হচ্ছে রোনাল্ড রস। তাহলে ম্যালেরিয়ার যে মশাবাহিত রোগ তার প্রমাণ দিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনীর এক ডাক্তার। তার নাম হচ্ছে রোনাল্ড রস। রোনাল্ড রস 2002 সালে এই কাজের জন্য নোবেল পুরস্কার পায়। তাই রোনাল্ড রস কত সালে এই কাজের জন্য নোবেল পুরস্কার পায়? 1902 সালে। 1902 সালে রোনাল্ড রস এই কাজের জন্য নোবেল পুরস্কার পায়। ম্যালেরিয়ার বাহক কি? ম্যালেরিয়ার বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। তাহলে ম্যালেরিয়ার বাহকের নাম কি? সেটি হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। হোয়াইট ডেথ সেটি কি? সেটি হচ্ছে যক্ষা। যক্ষাকে হোয়াইট ডেথ বলা হয়। তাহলে হোয়াইট ডেথ কি? হোয়াইট ডেথ হচ্ছে যক্ষা। এবং ব্ল্যাক ডেথ কি? ব্ল্যাক ডেথ হচ্ছে প্লেগ। তাহলে ব্ল্যাক ডেথ কি? সেটি হচ্ছে প্লেগ। প্লেগ হচ্ছে ব্ল্যাক ডেথ। প্লেগ রোগের বাহক কি? প্লেগ রোগের বাহক হচ্ছে ইঁদুর। ইঁদুর হচ্ছে প্লেগ রোগের বাহক। কিউলেক্স মশা যে রোগগুলি ছড়ায় সেগুলি কি? কিউলেক্স মশা যে রোগগুলি ছড়ায় সেগুলি হচ্ছে গদ, ফাইলেরিয়া ও এনকেফেলাইটিস। তাহলে কিউলেক্স মশা যে রোগগুলি ছড়ায় সেগুলি কি? গোদ বা ফাইলেরিয়া বা এনকেফেলাইটিস, যেগুলি কিউলেক্স মশা এই রোগগুলি ছড়ায়। পাস্তুরাইজেশন পদ্ধতির উদ্ভাবক কে? পাস্তুরাইজেশন পদ্ধতির উদ্ভাবক হচ্ছে লুই পাস্তুর। লুই পাস্তুর পাস্তুরাইজেশন পদ্ধতির উদ্ভাবক। কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়? বলছে কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন মাপা হয়? স্প্রিং তুলা। স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ওজন মাপা হয়ে থাকে। এখানে একটু বলে রাখি, আমাদের কাছে সিডিপি, ম্যাথ, ইংলিশ, বাংলা, ইবিএস এই সবগুলির নোট পাওয়া যাচ্ছে। তোমরা যারা নিতে চাও অবশ্যই এই নাম্বারে কল করতে পারো। এবং এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। আমরা নেক্সট কোশ্চেন দেখব, ডেঙ্গু বা চিকেনগুনিয়া হয় কিসের কারণে? ডেঙ্গু বা চিকেনগুনিয়া হয় এডিস মশার কারণে।
তাহলে ডেঙ্গু বা চিকেনগুনিয়া হয় কিসের কারণে? অ্যাডিস মশার কারণে ডেঙ্গু বা চিকেনগুনিয়া হয়ে থাকে। টাইফয়েড বা ডায়রিয়া ছড়ায় কিসের সাহায্যে? টাইফয়েড বা ডায়রিয়া ছড়ায় সাধারণ মাছির সাহায্যে। সাধারণ মাছি টাইফয়েড বা ডায়রিয়া ছড়িয়ে থাকে। কালাজ্বর বা জ্বর ছাড়ায় কি? সেটি হচ্ছে বালি মাছি। কালাজ্বর ছাড়া কে? সেটি হচ্ছে বালি মাছি। বালি মাছি কালাজ্বর ছড়ায়। অঙ্কোসার্কিয়াসিস রোগ ছড়ায়। অঙ্কোসার্কিয়াসিস রোগ ছড়ায় হচ্ছে কালো মাছি। কালো মাছি অঙ্কোসার্কিয়াসিস রোগ ছড়িয়ে থাকে। ড্রপসি রোগে ক্ষতিগ্রস্ত হয় সেগুলি কি? সেই অঙ্গগুলির নাম কি? ড্রপসি রোগে ক্ষতিগ্রস্ত হয় সেটি হচ্ছে চামড়া, যকৃৎ, ফুসফুস ও হৃৎপিণ্ড। তাহলে ড্রপসি রোগে ক্ষতিগ্রস্ত হয় চামড়া, যকৃৎ, ফুসফুস ও হৃৎপিণ্ড। তাহলে ডেঙ্গু বা চিকেনগুনিয়া হয় অ্যাডিস মশার কারণে। টাইফয়েড বা ডায়রিয়া হয়ে থাকে সাধারণ মাছি। কালাজ্বর হয়ে থাকে বালি মাছির জন্যে। আর অঙ্কোসার্কিয়াসিস রোগ ছড়ায় কালো মাছির জন্যে। এবং ড্রপসি রোগে ক্ষতিগ্রস্ত হয় চামড়া, যকৃৎ, ফুসফুস এবং হৃৎপিণ্ডে। সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? ক্যালোরি। এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। তাহলে এসআই পদ্ধতিতে তাপের একক কি? এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে সেলসিয়াস। তাহলে সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক সেলসিয়াস। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে কি? কেলভিন। তাহলে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? সেটি হচ্ছে কেলভিন। ডাক্তারি থার্মোমিটারের পাল্লা কত? ডাক্তারি থার্মোমিটারের পাল্লা সেলসিয়াস স্কেলে হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সেলসিয়াস ডিগ্রি স্কেলে। আর ফারেনহাইট স্কেলে হচ্ছে 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। তাই ডাক্তারি থার্মোমিটার পাল্লা কত? সেলসিয়াস স্কেলে হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে হচ্ছে 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি, এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল, সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে সেলসিয়াস, এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে কেলভিন এবং ডাক্তারি থার্মোমিটারের সেলসিয়াস স্কেলে হচ্ছে 35 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের একক কি? সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। তাহলে এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। কোন বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে? তাহলে কোন বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে? মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে কোন বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে? মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। কোন বলের জন্য পাহাড়ে উঠতে কষ্ট হয়? তাহলে কোন বলের জন্য? অভিকর্ষের জন্য পাহাড়ে চড়তে কষ্ট হয়। পতনশীল বস্তুর সূত্র প্রতিষ্ঠা করেন কে? পতনশীল বস্তুর সূত্র প্রতিষ্ঠা করেন কে? গ্যালিলিও। গ্যালিলিও পতনশীল বস্তুর সূত্র প্রতিষ্ঠা করেন। তাহলে এখানে সিজিএস পদ্ধতিতে বলের একক কি? ডাইন। এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন এবং মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারিদিকে তাহলে ঘোরে এবং অভিকর্ষের জন্য পাহাড়ে চড়তে কষ্ট হয়। পতনশীল বস্তুর সূত্র প্রতিষ্ঠাকরণ হচ্ছে গ্যালিলিও। ভূপৃষ্ঠে কোথায় অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি? তাহলে ভূপৃষ্ঠের কোথায় অভিকর্ষ তরঙ্গের মান সবচেয়ে বেশি? সেটি কোথায়? সেটি হচ্ছে মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে অভিকর্ষ তরঙ্গের মান সবচেয়ে বেশি। পৃথিবীর কোন অঞ্চলে
অভিকর্ষজ তরঙ্গের মান সবচেয়ে কম, তাহলে কোন অঞ্চলে সবচেয়ে কম? সেটি হচ্ছে বিষুবরেখা অঞ্চলে। বিষুবরেখা অঞ্চলে অভিকর্ষজ তরঙ্গের মান সবচেয়ে কম, আর বেশি হচ্ছে মেরু অঞ্চলে। পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসের নাম কি? তাহলে পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসের নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তাহলে হাইড্রোজেন সালফাইড কিসের গন্ধযুক্ত গ্যাস? পচা ডিমের মতো গন্ধযুক্ত গ্যাসের নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড। লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে জিঙ্ক ধাতুর টুকরো যোগ করলে কি উৎপন্ন হয়? তাহলে লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্ক ধাতুর টুকরো যোগ করলে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস। তাহলে কোন গ্যাস উৎপন্ন হয়? সেটি হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তাহলে লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্ক ধাতুর টুকরো যোগ করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। বাদামি বর্ণের গ্যাসটির নাম কি? বাদামি বর্ণের গ্যাসটির নাম কি? সেটির নাম কি? সেটি হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে বাদামি বর্ণের গ্যাসটির নাম কি? সেটির নাম কি? সেটি হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। জলে অদ্রাব্য একটি পদার্থের নাম কি? জলে অদ্রাব্য একটি পদার্থের নাম হচ্ছে সালফার। তাহলে জলে অদ্রাব্য একটি পদার্থের নাম কি? সেটির নাম কি? সেটি হচ্ছে সালফার। সালফার জলে অদ্রাব্য একটি পদার্থের নাম। তাপের সুপরিবাহী অধাতুর নাম কি? তাপের সুপরিবাহী অধাতুর নাম হচ্ছে হিরে বা গ্রাফাইট। তাহলে সুপরিবাহী অধাতুগুলি কি কি? সেটি হচ্ছে হিরে বা গ্রাফাইট। তাহলে এখানে লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্ক ধাতুর টুকরো যোগ করলে কোন গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস। আর বাদামি বর্ণের গ্যাসটির নাম হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এবং জলে অদ্রাব্য একটি পদার্থের নাম সেটি হচ্ছে সালফার। এবং তাপের সুপরিবাহী অধাতুগুলি হচ্ছে হিরে ও গ্রাফাইট। পিভিসি এর পুরো নাম কি? পিভিসি এর পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। তাহলে পিভিসি এর পুরো নাম কি? পিভিসি এর পুরো নাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। নরম ও পিচ্ছিল অধাতুর নাম কি? তাহলে নরম ও পিচ্ছিল অধাতুর নাম কি? গ্রাফাইট। গ্রাফাইট নরম ও পিচ্ছিল একটি অধাতু। তাহলে নরম ও পিচ্ছিল একটি অধাতুর নাম কি? সেটি হচ্ছে গ্রাফাইট। বাল্বের মধ্যে ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে? মানে কোন ধাতু দিয়ে? সেটির নাম কি? সেটি হচ্ছে টাংস্টেন। তাহলে বাল্বের মধ্যে ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতু দিয়ে? ধাতুটির নাম কি? সেটি হচ্ছে টাংস্টেন। ইলেকট্রনের অস্তিত্ব কে প্রমাণ করেন? ইলেকট্রনের অস্তিত্ব কে প্রমাণ করেন? সেটি কে? সেটি হচ্ছে বিজ্ঞানী জে জে থমসন। তাহলে ইলেকট্রনের অস্তিত্ব কে প্রমাণ করেন? বিজ্ঞানী জে জে থমসন। তাপে সুপরিবাহী কিন্তু তড়িতে কুপরিবাহী এমন একটি পদার্থের নাম কি? বলছে তাপে সুপরিবাহী কিন্তু তড়িতে কুপরিবাহী এমন একটি পদার্থের নাম হচ্ছে হিরে। তাহলে তাপে সুপরিবাহী কিন্তু তড়িতে কুপরিবাহী এমন একটি পদার্থের নাম কি? সেটির নাম হচ্ছে হিরে। উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট দুটি ধাতুর নাম কি? বলছে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট দুটি ধাতুর নাম হচ্ছে গ্যালিয়াম ও সিজিয়াম। তাহলে উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট দুটি ধাতুর নাম কি? সেই দুটি ধাতু কি কি? সেটি হচ্ছে গ্যালিয়াম ও সিজিয়াম। ইলেকট্রন নামকরণ করেছিলেন কে? ইলেকট্রন নামকরণ করেছিলেন হচ্ছে বিজ্ঞানী স্টনি। তাহলে ইলেকট্রন নামকরণ করেছিলেন কে? বিজ্ঞানী স্টনি। প্রোটন কণার নাম দিয়েছিলেন কে? তাহলে প্রোটন কণার নাম দিয়েছিলেন কে? বিজ্ঞানী রাদারফোর্ড। তাহলে বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন কণার নাম দিয়েছিল। আধানবিহীন কণাটির নাম কি? আধানবিহীন কণাটির নাম হচ্ছে নিউট্রন। তাহলে আধানবিহীন কণাটির নাম কি? আধানবিহীন কণাটির নাম হচ্ছে নিউট্রন। তাহলে তাপে সুপরিবাহী কিন্তু তড়িতে কুপরিবাহী এমন একটি পদার্থের নাম কি? সেটি হচ্ছে হিরে। উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট দুটি ধাতুর নাম সেটি হচ্ছে গ্যালিয়াম ও সিজিয়াম। ইলেকট্রন নামকরণ করেছিলেন সেটি হচ্ছে কে? সেটি হচ্ছে বিজ্ঞানী স্টনি। প্রোটন কণার নাম দিয়েছিলেন কে? বিজ্ঞানী রাদারফোর্ড। আধানবিহীন কণাটির নাম হচ্ছে নিউট্রন। কোন ব্যাকটেরিয়া সূর্যের আলো ও বিশেষ ধরনের প্রোটিনের সাহায্যে
জলকে ভেঙে অক্সিজেন গ্যাস তৈরি করে, সেটি কি? সেটি হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। তাহলে কোন ব্যাকটেরিয়া সূর্যের আলো ও বিশেষ ধরনের প্রোটিনের সাহায্যে জলকে ভেঙে অক্সিজেন তৈরি করে, সেটি কি? সেটি হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। কোন এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে জল ও অক্সিজেন তৈরি করে, সেটি কি? সেটি হচ্ছে ক্যাটালেজ এনজাইম। কোন এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে জল ও অক্সিজেন তৈরি করে, সেটি হচ্ছে ক্যাটালেজ এনজাইম। তরমুজের বীজে কোন এনজাইম থাকে, সেটি হচ্ছে ইউরিয়াস। তরমুজের বীজে কোন এনজাইম থাকে, সেটি হচ্ছে ইউরিয়াস। ইউরিয়াস তরমুজের বীজে থাকে। তরমুজের বীজে কোন এনজাইম থাকে, সেটি হচ্ছে ইউরিয়াস। এই ছিল আমাদের ইবিএস এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ক্লাসটি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং এখানেই আমরা ক্লাসটি শেষ করব।